নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি পাঠ করব মানিক বন্দ্যোপাধ্যায়ের ৫১বর্তী গল্পের শেষ অংশ। তার আগে প্রথম অংশটি খুব সংক্ষেপে বলি। ৪ ভাই বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন ২০০ টাকার গ্রেডের সরকারি চাকুরি আর হীরেন ৫৭ টাকার কেরানি। সংসার ৩টি ভাগে বিভক্ত। ছোট ভাই নীরেন ও বুড়ি মা হীরেনের দলে। মা মাসিক খরচ নিয়ম মতো আদায় করেন সবার কাছ থেকে। নীরেনও হীরেনের সংসারে টাকা দেয়, কিন্তু এবার নীরেন ধীরেনের সংসারে ফিরেছে। কি হবে এবার হীরেনের সংসার? আসুন দেখা যাক। হেস্তনেস্ত যা হবার তা হলো। পৃথিবীজোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধের পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট, বালি, চুন, সুরকি পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্যে। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। মা জপ তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, মরে যাবেন। মরতেও পাবো না আমি? এ হতভাগার জন্য মরবারও জো নেই আমার? দুর্বল ক্ষীণস্বরে বুড়িমা কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠীশুদ্ধ? হীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ সুরে বলে, কেন তো ভাবছো বলো তো মা? অত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষে দেখনি একটু খুদ, একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে, ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলে মেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক রেঁধে খাবো। আমি বাঁচব, তোমার বউটা বাঁচবে, ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। কি বললি? বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের বাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরব? সাহেবের টুটিতে কামড়ে ধরে মরব? অত ভাবছো কেন? মরব না, কেউ আমরা মরব না। বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফি ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় হয়ে পড়ল হীরেনের অবস্থা। পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না, ঠাকুর চাকর, নিশ্চিন্ত নির্ভর চালচলন, অবসর শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা সব কিছু ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে বেশ্যারা ওরকম সুখেই থাকে। স্বামীপুত্র বুড়ি শাশুড়ির জন্যে জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা, এ গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে, নিজেকে শুনিয়ে। হীরেনের ওপর ঝাঁঝ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলে মেয়ে 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে। অন্য দুটোকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু, কিন্তু একটু দুধ তো চাই।
এক পো দুধ আসতো, সেটা বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছে আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো, তা আর লাগে না। শেষ ছায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে। কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী। বয়স তো তার মোটে 27 বছর। ছায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলা কৌশল জেনেছে হিরেন। অভয় দিয়ে বলেছে যে ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসেই উঠবার সময় হিরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদেতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তোমার তাতে কি? লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে। ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দিয়ে। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী? চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচবো? বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, ভাবতে দাও। বাঁচবে না? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়লে হিরণও মরবে অন্য কোনো রকমে? তাই হবে বোধহয়। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটার তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, এই একদিকে খাঁটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে। কতকাল জেগে আছি বলো তো, একটু ঘুমাবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে। হিরেনের কথা শোনে। 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী? আমি বুঝেও বুঝিনি, যা করা দরকার করেও করিনি। মাছি মারা কেরানি তো, এই রকম স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও। ও মা, কিসের সময়? তুমি কিছু করবে না? ছাদ থেকে লাফিয়ে পড়তে যাবে না? আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? লক্ষ্মী রাগ করে বলে, আমি যাইনি। কিসে যেন টেনে নিয়ে গেছিল আমার। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে 1 দিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে যে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেশ, ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেনো তো ওদের? ওদের বাড়িতে। ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বুঝেছি, তোমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়। মোড়ক টাকা ভরে এলো লতিকা, মাধবী আর অলকা।
সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা, আর বাজারের থলিতে ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙা টিপটে নুন, বস্তায় ভরা আধমন কি পৌনে 1 মণ কয়লা। কচিদের মাই দিয়ে ছড়া গেয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনানে আঁচ দিল। হিরেনদের রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনানে প্রথমে কেতলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। আমাদের এই কম পড়তো 1 কেটলি চায়ে, 2 জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? কে না খায় চা? লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে, আবোল তাবোল অনেক কিছু, জেগেও স্বপ্ন দেখবে। কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছা হয় না। এরা সবাই তার চেনা, আশেপাশে থাকে, তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই। 3 বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র রাখবার জায়গা পায় না, সব ছড়িয়ে থাকে। এ ঘরটা ছোট হোক, ঘুপচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো তুমিও দলে এলে ভাই লক্ষ্মী। 3 জনে মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরও কমবে। পালা করে রাঁধবো পারবো, তারও একটা জায়গা নেই ভালো মতো, না ভাড়া না রান্নাঘর। কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর। সারা দিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায়। ওদের ভালো লাগবে? লাগবে না? 4 বাড়ির 4টে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে। 4 বাড়ির একদিনের কয়লার খরচে 4 দিন না চলুক, 3 দিন তো চলবে। 4টের বদলে একটা ঝিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনেরই গেলেই চলবে। 4 জনের রাঁধার বদলে একজনেই রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এমন তো নয় যে অনেক দূর থেকে খেতে, ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে চা ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকু তফাৎ, তার তুলনায় সুবিধা কত। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো, এখন একদিন রেঁধে সে 3 দিন ছুটি পায়। একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত, তো 2 দিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে, কোনো চিন্তা ভাবনা না করেই। 3 দিন পরে এই 4টি অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আঁতুড়ে গিয়ে রান্নাবাড়া না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়েনোর খাটুনি ঢের বেশি রান্নাবাড়ার চেয়ে। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে, দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচবেই, এই তার জেদ। নমস্কার।